একটু অসুবিধা হতে পারে। দেখো এখন ঠিক আছে তো? দেখা যাচ্ছে না? দাদা ফোনটাকে তাহলে কাছাকাছি রাখি এক সেকেন্ড। এখন স্টেডি হয়েছে? এখন স্টেডি হয়েছে? এখন দেখা যাচ্ছে ঠিকঠাক? ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা শুরু করি। আচ্ছা, আমি তোমাদের সিলেবাসটা আগে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? প্রত্যেকেরই সিলেবাসটা আছে। তাহলে জ্যামে যেটা প্রথম যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করার কথা সেটা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। সেটা জ্যামের সিলেবাসে দেখবে প্রথমে আছে। টোটাল সিলেবাসটা তোমার কাছে আছে, যে রুটিনটা আমি দিয়েছি তার মধ্যে। সেইখান থেকে কিছুটা পার্ট নিয়ে আজকে আমাদের আলোচনা। আর এটাই তুমি যদি নেটের ক্লাস হিসেবে দেখো, তা নেটের ক্লাসে হচ্ছে আমরা এখানেও ঠিক ফার্স্ট ব্যাপার যেটা আমরা অ্যাপ্রক্সিমেট মেথডটা একটা অন্য ক্লাসে শুরু করেছি, তার আগে প্রথমে যে কোয়ান্টাম মেকানিক্সের যে জায়গাটা আছে আর কি, সেই জায়গার জন্য এই ব্যাপারটাকে বলা। আচ্ছা, তাহলে আজকে আমরা সিলেবাসে যে পার্টটা কভার করব তাতে এই জিনিসগুলো আছে। একটা প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, বোর থিওরি, ডি ব্রগলিজ পস্টুলেট আর হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে? আচ্ছা, এবারে এই এইগুলো তোমার সিলেবাসে জ্যামে এক্সপেশালি এইগুলো উল্লেখ করা আছে, কিন্তু কমপ্লিটনেসের জন্য দেখবে এই ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে সাথে না আমরা এইখানে একটুখানি অ্যাডিশনাল জিনিস করে নেব। সেটা হচ্ছে কম্পটন এফেক্টটা খুব কুইকলি একটুখানি হালকা করে আলোচনা করে নেব। আর বোর থিওরিটা এখানে আমি কিছুটা আলোচনা করব। আর বাকি যে পার্টটা, সেই বাকি পার্টটা হচ্ছে এর তোমাদের সিলেবাসে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম শেষে আছে, সেখানে বোর থিওরির বাকি পার্টটাকে নিয়ে আমাদের আলোচনা চলবে। তাহলে আজকে আমাদের এই টোটাল জিনিসটাকে করার কথা, মানে এই পুরো জিনিসটাকে তুমি জাস্ট বলতে পারো যে সেটা কোয়ান্টাম মেকানিক্সে যেটা সকল যেটা ওই মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ফেলিওর এবং কোয়ান্টাম মেকানিক্সের স্টার্ট আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিস্টোরিক্যাল যে ফ্যাক্টসগুলো আর কি, সেইগুলো এখানে আলোচনা হচ্ছে। এরপর থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন অনওয়ার্ডস সেগুলো আমাদের আলোচনা চলবে আর কি। ঠিক আছে? তো আমরা একদমই এটা দেখো, তুমি যারা পড়ছো তারা হয়তো অনেকেই অলরেডি এই জিনিসগুলো পড়ে ফেলেছো। আমাদের এই ক্লাসের ইন্টেনশনটা কিন্তু জাস্ট সাবজেক্ট শেখানো নয়। এই ক্লাসের ইন্টেনশনটা পুরোপুরি হচ্ছে যে জ্যামের যে সিলেবাসটা আছে, জ্যামের সিলেবাসটা খুব কুইকলি সামারাইজ করে দেওয়া। তারপরে সেই মানে একদম সিলেবাসটা স্ট্রিক্টলি ফলো করে। হয়তো অনেক কিছু তো আমার এক্সট্রা শিখতে হতে পারে। একটা এক্সট্রা হয়তো আমাদের পড়ানো হয়েছে, কিন্তু সেগুলো আমরা বলব না। সিলেবাসে এক্সপ্লিসিটলি যেটা উল্লেখ করা আছে আমরা সেইগুলি শুধুমাত্র বলব। তারপরে যখন আমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেনস বা মানে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার সলভ করব, তখন এইখান থেকে যদি কিছু কনসেপ্ট তোমার বাইরে থাকে তাহলে সেই কনসেপ্টগুলোকে নিয়ে আলোচনা করা চলবে। এবারে ধরো তুমি বলতে পারো যে বোর থিওরি আছে, সমারফেল থিওরি নাই কেন? সিলেবাসে নাই বলে আমরা এখানে এটা উল্লেখ করছি না। বা এছাড়াও হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে আর কি, সেসব কিন্তু এখানে আলোচনা হবে না। যেগুলো সিলেবাসে আছে এক্স্যাক্টলি সেইগুলোকে নিয়ে এখানে আমরা আলোচনাটাকে করব। তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে ওই একদম প্রথমে যেটা তোমার বলা আছে দেখো, প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন, সেইটা কুইকলি একটুখানি বলে নিই। প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন এভাবে উল্লেখ করা আছে। তো আমরা পর 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 করে জিনিসগুলো বলি। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাকে কভার করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক বডি কি, তার ডেফিনেশন এবং এক্সাম্পল,
ব্ল্যাক বডি হচ্ছে এ বডি দ্যাট ক্যান absorb or emit all frequencies of electromagnetic radiation. এটা হচ্ছে ব্ল্যাক বডি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডেফিনেশন হলো। আর এক্সাম্পলটা কি? আচ্ছা, এক্সাম্পল হচ্ছে যে তোমার একটা মেটালিক কন্টেনার হ্যাভিং এ ক্লিন হোল, এক্সাম্পল হচ্ছে তোমার এ metallic container having a pinhole and it has a rough inner surface coated by a charcoal black বা এইসব and shining outer surface। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক বডি হলো। ঠিক আছে, আচ্ছা, রেডিয়েশন মানে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হ্যাঁ, বা লাইট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে যেটা তোমার মানে লাইটের যে নেচার আর কি, সেটা ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও লাগবে। আর এই ক্ষেত্রে লাগবে বলে গেছে একটুখানি বলে নেওয়া, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে যেটা থাকবে তোমার এরকম সিচুয়েশনটা, তোমার একটা এই ধরো এক্স ডিরেকশন বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর, আর এটাকে যদি জেড ডিরেকশনটা তুমি বলো, এক্স ডিরেকশন বরাবর একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে, ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকবে। তাহলে এই জেডটা হবে তোমার বেসিক্যালি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এবং এই ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা বেসিক্যালি হয় কোনটা? না, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে যে ক্রস প্রোডাক্টটা নেওয়া হবে আর কি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু খোলা, সেটা যে ডিরেকশনে যাবে এটা ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এটা এবার কেউ যদি এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটাকে লেখে, নেগেটিভ যে ডিরেকশন হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আচ্ছা, এক্ষেত্রে যেটা স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, এটা ফিক্সড, সেটা হচ্ছে সি, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড নেব এইটা। আর এইখানে একটা জিনিস একটুখানি বলে নিই, যেটা যদিও সেটা ফটো ইলেকট্রিক এফেক্টে আসবে, তোমার এনার্জির সঙ্গে যে করসপন্ডিং রিলেশনগুলো একটুখানি বলে নেওয়া যায়। এনার্জি ইটা হচ্ছে তোমার বেসিক্যালি, এটা পরে শিখবো ফটো ইলেকট্রিক এফেক্টে, এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার, যেখানে নিউ আর সি বাই ল্যামডা এইরকমভাবে রিলেটেড, নিউ বারটা হচ্ছে 1/λ এইরকমভাবে রিলেটেড। তাহলে এই যে রিলেশনসগুলো, এগুলো খুব দরকার। সেখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, মানে এইচ এখানে খুব ইম্পর্টেন্ট, এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এখানে কিন্তু সাবজেক্ট শেখানোর জন্য হিস্টোরিক্যালি পরপর করে বলা হচ্ছে না, এখানে জাস্ট জাস্ট যে ইনফরমেশনগুলো আমার লাগবে সেই ইনফরমেশনগুলোকে সামারাইজ করে দেওয়া। এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং এর ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তাহলে দেখো, লাইটের স্পিড একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি,
এবারে তোমার ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার কিছু একটা বলে দিলে সেখান থেকে এনার্জি বের করো বা একটার একটার সঙ্গে কনভার্সন, এইটা কিন্তু আমার লাগবে। হ্যাঁ, ঠিক আছে, রেডিয়েশন বলা হয়। আচ্ছা, এবারে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনের ৩টে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। তাহলে 3 ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা 3 ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ১ নম্বর হচ্ছে তুমি জাস্ট ডিস্ট্রিবিউশন কার্ভটাকে আঁকলেই তুমি বুঝতে পারবে ১ নম্বরটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। এদিকে যদি তুমি রো নিউটাকে প্লট করো অ্যাজ এ ফাংশন অফ নিউ, তাহলে এটা প্রথমে এইরকম করে বাড়বে, এটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা কমবে। কখন না, যখন তোমার বেসিক্যালি টেম্পারেচারটা তুমি ফিক্স করে দিয়েছো এটা। আর এটাই যদি ওয়েভ লেন্থের টার্মসে করতে, রো অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা যদি তুমি লেখো, তাহলে ছবিটা দেখতে হবে তোমার এরকম দেখতে হবে, যেখানে টিটা হচ্ছে তোমার ফিক্সড। আচ্ছা, এইখানে দেখবে অনেক বইয়ে রো নিউর বদলে আর নিউ লেখা আছে, বা রো ল্যামডার বদলে দেখবে আর ল্যামডা লেখা আছে। তাহলে এক্ষেত্রে আচ্ছা, একটা জিনিস বলি যে এই যেখানে তোমার ম্যাক্সিমাটা সেটাকে তুমি নিউ ম্যাক্স নাম দিচ্ছ, বা ওয়েভ লেন্থের প্লটের রেসপেক্ট যেখানে তোমার ম্যাক্সিমাটা সেটাকে তুমি ল্যামডা ম্যাক্স নাম দিচ্ছ। তোমার কি হলো দেখো, যেটা হচ্ছে যে এখানে দুটো টার্মের মানে একটুখানি বলে নিই। যে রো নিউটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি ডেনসিটি আচ্ছা, তার আগে এই ঠিক রো নিউকে ডিফাইন করলে ঠিক ব্যাপারটা বোঝা যায় না। অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে রো নিউ ডি নিউ। এটা এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এটাই যদি তুমি ওয়েভ লেন্থের টার্মসে করতে, তাহলে এটাকে রো ল্যামডা হতো। আর আর নিউ ডি নিউটেক এটা যে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। দেখো, তাহলে রো নিউ ডি নিউ হচ্ছে এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস নিউ। আর নিউটা হচ্ছে এনার্জি ফ্লাক্স, মানে এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, আর এনার্জি ফ্লাক্স মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এটা তাহলে একটা হচ্ছে তোমার রো নিউ ডি নিউ, মানে তুমি সেখান থেকে রো ল্যামডা ডি ল্যামডার মানে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা ফ্রিকোয়েন্সি টার্মসে বলছে, একটা ওয়েভ লেন্থের টার্মসে বলছে। আর একটা হচ্ছে আর নিউ ডি নিউ দিয়েও দেখবো অনেক বইয়ে তোমার আছে এটা। আর এখানে একটা জিনিস বলে নিই যে আর রো নিউ ডি নিউ আর আর নিউ ডি নিউর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম যে তোমার আর নিউ ডি নিউটা 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ। এই সম্পর্কটা একটুখানি তুমি মাথায় রাখবে, এই সম্পর্কটা পরে তোমার কাজে লাগবে। যে আর নিউ ডি নিউর সঙ্গে রো নিউ ডি নিউ সম্পর্ক হচ্ছে এইটা 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, যেখানে তোমার এটা হচ্ছে তোমার সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে দেখো, তাহলে প্রথম ফিচারটা কি হলো, যেটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি এনার্জি ডেন্সিটি ইনক্রিজ করছে, এটা একটা ম্যাক্সিমামে পৌঁছাকে, তারপর সেটা ডিকে করছে। আর যে ফ্রিকোয়েন্সিতে এনার্জি ডেন্সিটি ম্যাক্সিমাম তাকে নিউ ম্যাক্সিমি নাম দিচ্ছ। ঠিক একই রকম ভাবে যখন তুমি ওয়েভ লেন্থটাকে কমাচ্ছ, তখন দেখো এনার্জি ডেন্সিটি প্রথমে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছছে, তারপর সেটা আবার কমছে। একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ যেখানে রো ল্যামডাটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফিচার। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যে যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখো, দুটো ডিফারেন্ট টেম্পারেচার আমি দেখছি, ধরো এই রো নিউ অর আর নিউকে প্লট করছো উইথ রেসপেক্ট টু নিউ। এই ধরো তুমি একটা টেম্পারেচার T1 বললে, একটা টেম্পারেচার T2 বললে, যেখানে T2টা গ্রেটার দেন T1, এটা ঠিক আছে। তাতে কি হচ্ছে দেখো, ছবির নেচারটা একই রকমের থাকছে, কিন্তু
এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা রিপ্রেজেন্ট করছে টোটাল এনার্জি ডেনসিটি বা টোটাল ফ্লাক্স, সেটা কিন্তু তোমার বাড়ছে। এবং নিউ ম্যাক্সটা দেখো, নিউ ম্যাক্সটা কি হচ্ছে না, করসপন্ডিং টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটাই কিন্তু ওয়েভলেন্থের টার্মসে করো, ধরো রো ল্যামডা অর আর ল্যামডা, তাকে যদি ল্যামডার রেসপেক্টে প্লট করো, তাহলে এই দুটো ছবি হলো, একটা ধরো T1 টেম্পারেচার, একটা T2 টেম্পারেচারে, যেখানে T2টা গ্রেটার দেন T1। দেখো এইটা যদি তোমার ল্যামডা ম্যাক্স হয়, টেম্পারেচার বাড়ালে কিন্তু ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কিন্তু তোমার কি হচ্ছে না, কমে যাচ্ছে। ল্যামডা ম্যাক্স প্রাইম হচ্ছে, দেখো এই দিকে ওয়েভলেন্থে কিন্তু কমে গেল, আর মানে নিউ ম্যাক্সটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করছে, আর ল্যামডা ম্যাক্সটা হচ্ছে শর্টার ওয়েভলেন্থে ফিক্স করছে। এবং এমন করে যাতে করে এই যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স, এইটা একটা কনস্ট্যান্ট, এবং তার ভ্যালু হয় কত, 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। এটা দাঁড়াচ্ছে, দেখো উইথ ইনক্রিজিং টেম্পারেচার nature of the distribution curve remains the same, but the area under the curve which represents the total energy density or the total energy flux, এটা ইনক্রিজ করছে। এবং তার সাথে নিউ ম্যাক্স হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সিতে, এবং ল্যামডা ম্যাক্স শর্টার ওয়েভলেন্থে ফিক্স মানে শিফট করছে, যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়। এবং এইটা যেটা, সেটাকে বলা হবে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে এইটা একটা ইকুয়েশন, যে দেখো আমি যেগুলো বক্স করে করে যে ইকুয়েশনগুলো লিখি, সেই ইকুয়েশন থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম তোমার পরীক্ষা আসতে পারে। কারণ জ্যাম পরীক্ষাতে বা পরবর্তীকালে গেট পরীক্ষা বা নেট সমস্ত পরীক্ষাতে তুমি যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে যে ন্যাট নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট আছে। এই নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, আচ্ছা আমি মানে যে জেনারেল ডিসকাশন যেগুলো, সেই জেনারেল ডিসকাশনটা অবশ্য করা হলো না। জেনারেল ডিসকাশন একটা ভিডিও দিয়ে দেবো এখন, যেটা আমি আসলে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আগে ক্লাস কিছু করেছো আর কি। সেখানে আমরা ওই জ্যামের যে মানে কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি 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 আর কি, সেগুলো আমি আগে একবার আলোচনা করে দিয়েছিলাম বলে সেটা এখানে কন্টিনিউ করিনি। সেই ভিডিও আমি একটা তোমাদের শেয়ার করে দেবো, যারা প্রথম এই জ্যামের ক্লাস করছো আর কি, আগে করোনি, হ্যাঁ, তাদের ওইখান থেকে তোমার সুবিধা হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা হচ্ছে ইউনিভার্সাল। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল। অর্থাৎ তুমি যে মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি নাও না কেন, যদি এটা পারফেক্ট ব্ল্যাক বডি হয়, তাহলে কিন্তু তোমার এই এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই রকমের দেখতে হবে। তাহলে এই 3টে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে 3 ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা তুমি দেখতে পেলে এটা। আচ্ছা, এবারে যে জিনিসগুলো এর সাথে সাথে লাগবে তোমার, সেটা হচ্ছে যে একটা ভিন্স আগেরটা তো ভিন ডিসপ্লেসমেন্ট ফর্মুলা বলেছিলাম, এটা হচ্ছে ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলা একটা আছে। সেটা হচ্ছে তুমি যদি রো ল্যামডা ডি ল্যামডাটাকে লেখো, সেটা হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা। এইটা হচ্ছে ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, নট দ্য ভিন ডিসপ্লেসমেন্ট ল, দিস ইজ দ্য ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলা এটা। আচ্ছা, একটা থাকবে তোমার স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল, আচ্ছা স্টিফেন বোলজম্যান ল যেটা বলে তোমার টোটাল ফ্লাক্স যেটা, সেটাকে আমি ধরো এমটি এইরকম ভাবে নাম দিচ্ছি, যেটা বেসিক্যালি ইন্টিগ্রাল আর নিউ ডি নিউ 0 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, এটাকে তুমি বলতে পারো টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স সেটা হয় হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4, হ্যাঁ, যেখানে সিগমাটাকে বলা হবে স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট। স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এইটাকে কেউ এইরকম ভাবে লিখতে পারে যে টোটাল এনার্জি ডেনসিটি, ধরো এইটা, যেটা ইন্টিগ্রাল
রো নিউ ডি নিউ 0 থেকে ইনফিনিটি, সেটাকে যারা একটা কনস্ট্যান্ট a ইন্টু টি টু দি পাওয়ার 4 এরকমভাবে কেউ লিখতে পারে। আচ্ছা, যেখানে খেয়াল রাখবে যে সিগমাটা বেসিক্যালি 1/4 সি ইন্টু এ, এটা সিগমা এবং এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এইটা, মানে স্টিফেন বোলজম্যান লটাকে কেউ টোটাল ফ্লাক্স সেই দিয়েও বলতে পারে, এটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি। টোটাল ফ্লাক্স দিয়েও কেউ বলতে পারে, টোটাল এনার্জি ডেনসিটি দিয়েও বলতে পারে। টোটাল এনার্জি ডেনসিটিটা টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, বা টোটাল ফ্লাক্সটা টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। কিন্তু প্রপোর্শনাল টু কনস্ট্যান্টগুলো হচ্ছে আলাদা। আর স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, তার ভ্যালু কত? 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। তোমার এর ইউনিটটা হচ্ছে জুল, মিটার টু দি পাওয়ার -2 পার সেকেন্ড, কেলভিন টু দি পাওয়ার -4। এইটা ঠিক আছে। হুম, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এবারে যেটা লাগবে তোমার, আমরা এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে র্যালে-রিচ ফর্মুলাতে। মানে আসলে এগুলোর কোনো ডেরিভেশন ফেরিভেশন কিছু করতে হবে না। জাস্ট তোমার মানে তোমার জ্যাম বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামে কোনো ডেরিভেশন পড়বে না, তাহলে ইনফরমেশন গুলোকে জাস্ট পর করে তুমি মাথায় রাখবে আরকি। আর কনসেপচুয়ালি যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ? তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের হেল্প করব আর। আচ্ছা, এবার থিওরিটিক্যাল এতে যেটা নেক্সট যেটা লাগবে তোমার, সেটা হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা। র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। সেটা ধরো রো নিউ ডি নিউ এইভাবে যদি তুমি বলো, 8 পাই কেটি নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। 8 পাই কেটি নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। এইটা এইটা হচ্ছে কি হলো না, ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো ওয়েভ লেন্থের টার্মসও তোমার আসতে পারে, সেটা তখন লিখবে রো ল্যামডা ডি ল্যামডা, সেটা হচ্ছে 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সির টার্মসে করলে তোমার 8 পাই কেটি নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ, আর ওয়েভ লেন্থের টার্মসে করেছে রো ল্যামডা ডি ল্যামডা 8 পাই কেটি ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। এটা আচ্ছা, এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইউভি ক্যাটাস্ট্রফে। ইউভি ক্যাটাস্ট্রফ সেটা হচ্ছে যে তুমি যদি এক্সপেরিমেন্টালি ধরো যদি রো নিউটাকে নিউ রেসপেক্টে প্লট করো, তাহলে কি হয় না, এটা প্রথমে বারে এটার ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভটা হচ্ছে এরকম দেখতে। কিন্তু যদি তুমি ক্লাসিক্যালি দেখো, এই যে র্যালে জিন্স ফর্মুলাটা, সেটা বেসিক্যালি ক্লাসিক্যাল ফর্মুলা। ক্লাসিক্যাল ফর্মুলা থেকে যদি দেখো, তাহলে ডিস্ট্রিবিউশন কার্ভটা কি হচ্ছে না, এইরকম করে বেসিক্যালি সেটা এই বেরিয়েই যাচ্ছে। এটা এইটা হচ্ছে তোমার র্যালে জিন্স ফর্মুলা। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো যে ফ্রিকোয়েন্সি যদি বেশ বেশি হয়ে যায়, অর্থাৎ ভিজিবল থেকে যখন আল্ট্রাভায়োলেট রিজিয়নে যাচ্ছে, তখন ফ্রিকোয়েন্সিটা তোমার বেড়ে গেল, তখন এই এনার্জি ডেনসিটিটা বেসিক্যালি কনভার্জ করে যাচ্ছে। মানে যেটা একটা ফাইনাইট টেম্পারেচারে টোটাল এনার্জি ডেনসিটি হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা একটা ফাইনাইট ভ্যালু তার থাকার কথা ছিল, এখন সেটা কি হয়ে যাচ্ছে, এটা তার বদলে দেখো এটা তোমার ডাইভার্জ করে যাচ্ছে। ঠিক আছে। এটা তাহলে এই যে ক্লাসিক্যাল থিওরিটাকে ফেল করাটা, সেটাই হচ্ছে বেসিক্যালি আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে। তাহলে এই মানে ক্লাসিক্যাল থিওরির যে ফেলিওরটা, সেটা প্রথম কিন্তু পাওয়া গেল তোমার আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি থেকে। আর এই যে র্যালে জিন্স ফর্মুলাটা যেটা ব্যবহার করে, সেটা হচ্ছে বেসড অন ক্লাসিক্যাল থিওরি, বেসড অন ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা।
তো ক্লাসিক্যাল থিওরি তোমার বেসিক্যালি ফেল করে গেল, ঠিক আছে। তারপরে তোমার চলে আসবে প্লাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আচ্ছা, এইটা মডিফাইড হয়ে গেল, তাহলে রো নিউ ডি নিউ, এইটা হচ্ছে 8 পাই 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই e to the power h nu by kt minus 1। 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব, হ্যাঁ ঠিক আছে। 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই e to the power h নিউ বাই kt মাইনাস 1। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সির টার্মসে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। আর এইটা কিন্তু ওয়েভ লেন্থের টার্মসে তুমি করো রো ল্যামডা ডি ল্যামডা, সেটা হয়ে যাবে কত? 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা বাই e to the power hc বাই ল্যামডা কেটি মাইনাস 1। এইটা হচ্ছে যদি তুমি এটাকে ওয়েভ লেন্থের টার্মসে করো তাহলে হচ্ছে এইটা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এইখান থেকে তুমি যদি লো নিউ রিজিয়ান দেখো, লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান, তাহলে তুমি র্যালে জিন্স ফর্মুলাতে রিডিউস করে যাবে। আর যদি এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে দেখো, তাহলে তুমি এখান থেকে কিন্তু এই ভিন্স ডিস্ট্রিবিউশন লতে এটা ঠিক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির টার্মসে করলে। আর ওয়েভ লেন্থের টার্মসে করলে তো ঠিক উল্টোটা, তোমার লং ল্যামডা, লো ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে তোমার লং ওয়েভ লেন্থ আর কি, তখন তোমার র্যালে জিন্স ফর্মুলাতে রিডিউস করে যাবে। আর যদি তোমার শর্ট ল্যামডা রিজিয়ানে করো তখন তোমার ভিন্স ডিস্ট্রিবিউশন লতে চলে আসবে। এটা প্ল্যাঙ্কস ফর্মুলাটা তুমি পেয়ে গেলে আর কি, এটা এটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই আরেকটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তোমাদের লাগতে পারে, সেটা হচ্ছে যে তোমার নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম within the frequency range nu and nu plus d nu, এটা সেটা হচ্ছে তোমার যদি তুমি এটাকে এন নিউ ডি নিউ এরকম দিয়ে এক্সপ্রেস করো তাহলে সেটা হবে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ, 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ, ঠিক আছে। এইটা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা জাস্ট বলে রাখলাম, যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা হচ্ছে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ। তো দেখো, তাহলে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে মূলত এই জিনিসগুলোই তোমাকে ভাবতে হবে। তাহলে আমি কি কি জিনিস আলোচনা করলাম একটুখানি বলে নিই। একটা হচ্ছে তোমার ব্ল্যাক বডি বলতে তুমি কি বুঝছো সেই ডেফিনেশনটা তুমি জানলে, তার একটা এক্সাম্পল তুমি দিলে। রেডিয়েশন কি সেটা তুমি দেখলে, সেই রেডিয়েশন সংক্রান্ত কতগুলো ইম্পর্টেন্ট রিলেশনস আর কি, সেই রিলেশনসগুলো একটুখানি দরকার। একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা ভ্যালু বলে দিয়েছি। তো এই যে রিলেশনসগুলো, যে এনার্জিটা হচ্ছে এইচ নিউ, এটা যদিও তোমার অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আসে, কিন্তু আমি এখানে লাইট নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, সেটা একটুখানি বলে নিলাম এখানে, যে ই হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই নিউ বার, যেখানে নিউটা হচ্ছে সি বাই ল্যামডা, নিউ বারটা হচ্ছে 1/λ। স্পিড অফ লাইট সেটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো সব নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি করতে করতে খুব কাজে লাগবে তোমার। এটা হলো। আচ্ছা, তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাতে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট লটা খুব ইম্পর্টেন্ট।
আর নিউডিনিউ রোনিউডিনিউর মানে আমি বলেছি, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বুঝে নিতে হয়েছে। ভিন্স ডিস্ট্রিবিউশন লটা তোমায় জানতে হচ্ছে, বোল্টজম্যান লটা জানতে হচ্ছে, সেক্ষেত্রে বোল্টজম্যান কনস্ট্যান্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর ভ্যালুটাকে মনে রাখবে তুমি। র্যালে জিন্স ফর্মুলার কথা বলা হলো এইটা, সেখান থেকে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ এটা বলা হচ্ছে, প্লাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা বলা হচ্ছে, এবং প্লাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কোন লিমিটে বেসিক্যালি কোন দিকে রিডিউস করে যায় আর কি, সেটাই এখানে বুঝতে পারা যাবে। আর এখানে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ আর নিউ প্লাস ডি নিউ, সেটা হচ্ছে এ নিউ ডি নিউ, যেটা 8 পাই নিউ স্কয়ার বাই সিকিউ, সেটা তুমি দেখতে পেলে। দেখো ঠিক আছে, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত যে যে ইম্পর্টেন্ট এসেনশিয়াল কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো আমরা এখানে সামারাইজ করে দিলাম। বলো, কারো যদি কিছু বলার থাকে বলো। কারো কিছু অসুবিধা আছে বা কারো কিছু বলার আছে? কি গো, বলা আছে কিছু? কোথায় গেলে সব? হ্যালো, বলো, মানে পরিষ্কার করে কথা বলো, না হলে খুব সমস্যা তো। হ্যাঁ, কারো কি কিছু অসুবিধা হয়েছে এটা বুঝতে? বুঝলেন তো? হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস এখানে একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে তোমার একটুখানি ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য, ধরো তুমি যখন রো নিউ ভার্সেস নিউ প্লট করছো দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, আমি যদি ছবিটাকে এরকম করে আঁকতাম, যেমন করে তোমার ধরো এতে হয়, এ তোমার ধরো এই একটা আঁকলাম আর এই একটা ধরো আঁকলাম, এ ধরো T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচারে, যেখানে T2টা গ্রেটার দেন T1, এইটা ধরো নিউ ম্যাক্স তোমার, আর এইটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স প্রাইম। তো দেখো যেভাবে কথায় বলা হয়েছে যে উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, সরি, উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, যা রিপ্রেজেন্ট টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা ইনক্রিজ করছে এবং নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করছে, এটা তো হয়েছে। আবার যেটা আমরা সত্যি সত্যি এঁকেছিলাম, রো নিউ ভার্সেস নিউ প্লট করা হচ্ছে, এ একটা T1 টেম্পারেচারে, এ একটা ধরো তোমার T2 টেম্পারেচারে, যেখানে T2টা গ্রেটার দেন T1, এটা এটা তোমার নিউ ম্যাক্স, আর এটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স প্রাইম, এটা। তো দেখো, এই যে দুটো ছবি আমি করলাম, এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা কারেক্ট? ফার্স্টের, মানে ফার্স্টের, আমি যে সেকেন্ড ছবিটা তো আগে অলরেডি এঁকেছিলাম, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো সেকেন্ড ছবিটা কারেক্ট, কিন্তু ফার্স্ট ছবিটাকে আঁকা যাবে? ফার্স্ট ছবিটা তো, যেটা তুমি কথায় যেটা বলো যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, অর্থাৎ প্রথমে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, এইটা। এবং তাতে মানে এবং এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা রিপ্রেজেন্ট করে টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা ইনক্রিজ করছে, এখানেও করছে, এখানেও করছে। নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে, সেটা এখানেও করছে এবং সেটা এখানেও করছে, এটা। তাহলে এবারে প্রথম ছবিটা কি আঁকা যাবে না আঁকা যাবে না, কি মনে হয়? তাহলে এই ফার্স্টের ছবিটা কিন্তু রং। কেন রং? কারণ এই পার্টিকুলার কেসে দেখো, টু আইসোথাম কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি, টু আইসোথামস, তো টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট, এটা মাথায় রাখতে হবে। তা দুটো আইসোথাম যদি কখনো ইন্টারসেক্ট করে না, সেখানে প্রথমটা কিন্তু দুটো আইসোথাম ইন্টারসেক্ট করে গেল, সেখানে প্রথম ছবিটা কিন্তু তোমার রং ছবি। তা তোমাকে যদি অনেকগুলো ছবি এঁকে দিয়ে বলে যে কোন ছবিটা অ্যাকচুয়ালি কারেক্ট ছবি, হ্যাঁ, তখন কিন্তু এই ছবিটাকেই দেখাতে হবে, এই প্রথম ছবিটা কিন্তু দেখানো চলবে না, ঠিক আছে? বোঝা গেল এটা? আচ্ছা, এবারে এই ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা প্রথম উল্লেখ করেছিলেন বিজ্ঞানী কার্চফ introduced the term ব্ল্যাক বডি। হ্যাঁ, এটা একটা অ্যাডিশনাল একটা ছোট ইনফরমেশনের মতো করে আমি জাস্ট এটাকে বললাম, এটা।
আর এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটা এটা বেসিক্যালি হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট যেখানে তোমার বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করলো আর কি। ঠিক আছে? এইটা। তাহলে এই হচ্ছে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে দেখো যে ইনফরমেশনগুলোকে বলেছে সেই ইনফরমেশনের উপরে বেস করে এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন করে তুমি কোশ্চেনের উত্তর কিন্তু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে এসো ফটো ইলেকট্রিক এফেক্ট। আর ফটো ইলেকট্রিক এফেক্টে যে ইনফরমেশনগুলো দরকার সেটা হচ্ছে প্রথমে ডেফিনেশনটা। ডেফিনেশনটা কি? ফটো ইলেকট্রিক কাকে বলে? ইনস্ট্যান্টিনিয়াস emission of electron from a clean metallic surface when light of suitable frequency is incident on it. Right? The instantaneous emission of electron from a clean metallic surface when light of suitable frequency is incident on it. এটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্টের ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্টে যেটা তোমার যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আছে আর কি, হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে অনেক আছে আর কি, হ্যাঁ। ইম্পর্টেন্ট ফিচার্সগুলো তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তার মধ্যে দু একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে দু একটা প্লট আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটুখানি বলে নেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে কি, ধরো প্রথমে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটা একটুখানি ভালো করে জানতে হয়। যে ধরো এদিকে তুমি ফটো কারেন্টটাকে প্লট করছো, আর এদিকে তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লট করছো। এইটা পোটেনশিয়ালটা 0। আচ্ছা, পোটেনশিয়ালটা যদি তোমার এই ডান দিকটা পজিটিভ, মানে এটা হচ্ছে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াস। আর পোটেনশিয়ালটা নেগেটিভ মানে হচ্ছে তোমার বেসিক্যালি রিভার্স বায়াস। এটা এদিকটা রিভার্স বায়াস, হচ্ছে পজিটিভ বায়াস। আচ্ছা, এবারে দুটো ইলেকট্রনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইভেন যদি তোমার 0ও হয়, তখন একটা কারেন্ট তুমি পাচ্ছ। এবারে একটা গিভেন ইন্টেন্সিটি যদি দেওয়া হয়, ধরো আমি এটা ফিক্সড মেটাল ব্যবহার করছি, যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি, আর ফিক্সড ইন্টেন্সিটি ক্যাপিটাল আই সেটা ব্যবহার করছি। এটা তুমি দেখতে পাচ্ছ যে একটা ফিক্সড মেটাল ব্যবহার করছো, ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট ব্যবহার করছো, আর ফিক্সড ইন্টেন্সিটির ইনসিডেন্ট রেডিয়েশন তুমি যদি দাও, তাহলে ইভেন অ্যাট ভি ইকুয়াল টু 0 তখন তোমার একটা নন জিরো কারেন্ট পাওয়া যাচ্ছে। তারপরে তুমি যদি পোটেনশিয়ালটাকে পজিটিভ বায়াসে রেখে বাড়াও, তাহলে একটা সময়ের পরে পোটেনশিয়ালটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যে ভ্যালুতে কনস্ট্যান্ট হলো তাকে বলা যায় স্যাচুরেটেড ফটো কারেন্ট। তাহলে আই এই স্যাচুরেটেড, এটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট হলো এটা। আর এবারে যদি তুমি এটাকে অপোজিট বায়াসে নিয়ে গিয়ে তোমার নেগেটিভ পোটেনশিয়ালটা আস্তে আস্তে যদি বাড়াতে থাকে, একটা সময়ের পরে পোটেনশিয়ালটা তোমার 0 হয়ে যাবে, মাইনাস ভি 0। এইটা এটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। দিস ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল। তাহলে তাহলে কি কি কনসেপ্টগুলো এখানে দরকার পড়ছে? এটা স্যাচুরেটেড ফটো কারেন্ট তোমাকে বুঝতে হচ্ছে, আর একটা তোমার স্টপিং পোটেনশিয়াল বুঝতে হচ্ছে। স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। আচ্ছা, এবার স্টপিং পোটেনশিয়ালটা দেখো, যেটা হচ্ছে যে যে তুমি যখন, মানে আসলে যেটা হয় যে তোমার, মানে আমি আচ্ছা অত মানে স্ট্রাকচারটা অত রাখছি না। ধরো এইখানে আছে তোমার ক্যাথোড, আর এইখানে আছে ধরো তোমার অ্যানোড।
অ্যানোডটা ইউজুয়ালি পজিটিভ, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। এবারে তোমার এখানে লাইট পড়লো, এখানে তোমার লাইট পড়ছে, লাইট পড়ছে এবং এখান থেকে কি হচ্ছে তোমার ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে। এবারে এটা কথা হচ্ছে যে আমি সার্কিটটা পুরোটাকে দেখাচ্ছি না তোমার আর কি, হ্যাঁ। এটা থেকে ইলেকট্রন, তার একটা ইনসিডেন্ট লাইট, এটা হচ্ছে লাইট, ধরো ইনসিডেন্ট লাইট পড়লো, সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এবার ইলেকট্রনগুলো ক্যাথোডে গিয়ে পৌঁছাচ্ছে, সেখান থেকে তুমি ফটো কারেন্টটা পাচ্ছ। আচ্ছা, এবারে যেটা কথা যে যদি তুমি উল্টোটাকে করে দিতে, যে এইটাকে তুমি নেগেটিভ বায়াস করলে, অর্থাৎ এইটাকে যদি তুমি পজিটিভ করে ফেলো এবং এটাকে তুমি নেগেটিভ করে ফেলো, তাহলে কি হবে? যে ইলেকট্রনটা বেরোলো, সেই ইলেকট্রনটা এই যে সুপার নেগেটিভ ইলেকট্রন দিয়ে তোমার রিপেলড হবে। আচ্ছা, এবারে নেগেটিভ বায়াসে রেখে ম্যাক্সিমাম যতখানি পোটেনশিয়াল ডিফারেন্স দিলে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখনই তোমার কারেন্টটা জিরো হবে। এবং সেটা যদি স্টপিং পোটেনশিয়ালটা তাহলে ই ভি জিরো যদি হয়, এটা ই ইন্টু ভি জিরো যদি তোমার স্টপিং পোটেনশিয়ালটা হয়, সেটা কত হবে না, যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, যেটা বেসিক্যালি তুমি লিখবে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি রিলেশন, যে ই ভি জিরো, অর্থাৎ এটা অবশ্যই তুমি ম্যাগনিচিউড নেবে, হ্যাঁ, যেভাবে করো না কেন এটা ম্যাগনিচিউড নিলে, তাহলে যেটা হচ্ছে ই ভি জিরো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, তার সঙ্গে সমান। এইখান থেকে তোমার চাইলে তুমি ধরো ওই ভি ম্যাক্সের ভ্যালু বের করতে পারো বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে পারো, তার করসপন্ডিং ইকুয়েশনটা এটা হচ্ছে বলে দেওয়া হলো, ঠিক আছে। তো ই ভি জিরো হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, সেটা হচ্ছে হাফ এম ভি ম্যাক্স আর স্কোয়ার। তাহলে এই একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশন থেকে কিন্তু তোমার নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, যেখান থেকে স্টপিং পোটেনশিয়াল বের করতে বললো, বা স্টপিং পোটেনশিয়াল বলে দিচ্ছে, সেখান থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত বের করতে বললো, সেইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি স্যাচুরেটেড ফটো কারেন্ট বুঝলাম, স্টপিং পোটেনশিয়াল বুঝলাম, আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন তাকে তোমার ফাই অর ডব্লিউ দিয়ে এক্সপ্রেস করতে হয়। ব্যাপারটা হচ্ছে যে যখন ওর একটা মেটালিক সারফেস থেকে ইলেকট্রনটা যাবে, সেই ইলেকট্রনটা তো বাউন্ড ইলেকট্রন, ইলেকট্রনটা ফ্রি নয়। সেই ইলেকট্রনটাকে বের করতে গেলে তোমাকে মিনিমাম একটা এনার্জি দিতে হবে, সেই মিনিমাম এনার্জিটাই বেসিক্যালি তোমার ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে তোমার মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, মানে মিনিমাম এনার্জি এনার্জি required to eject an electron from a thin metal surface, হ্যাঁ। মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ থিন মেটালিক সারফেস। একটা থিন মেটালিক সারফেস থেকে জাস্ট ইলেকট্রনটাকে বের করতে যতখানি এনার্জি লাগে, সেটাই বেসিক্যালি তোমার ওয়ার্ক ফাংশন। এটা তোমার দরকার পড়বে। আচ্ছা, আর কি দরকার? আর যেটা দরকার, যে এই যে তোমার আইভি ক্যারেক্টারিস্টিক প্লটটাকে তুমি করেছো, সেই আইভি ক্যারেক্টারিস্টিক প্লটটা না, এক্ষেত্রে আমি যেটা করলাম কি বলতো, যে তোমার সবই ফিক্স রেখেছিলাম আমি। এবারে আমি এই কারেন্টটাকে প্লট করছি, ধরো তুমি ফিক্স মেটাল ব্যবহার করলে, যার ওয়ার্ক ফাংশনটা তোমার ফিক্সড, হ্যাঁ। ফিক্স মেটাল ব্যবহার করছো মানে বেসিক্যালি তুমি ওয়ার্ক ফাংশনটা ফিক্স বলছো, মানে ফিক্সড মেটাল ব্যবহার করছি মানে আমি যেটা বলতে পারি ফিক্সড ফাইভ লিখে দিচ্ছি একবার, হ্যাঁ। ফিক্সড ওয়ার্ক ফাংশন, ফিক্সড ফ্রিকোয়েন্সি। এবার দুটো আলাদা ইন্টেন্সিটি ব্যবহার করছে, একটা আই টু, একটা আই ওয়ান, যেখানে আই ওয়ানটা হচ্ছে গ্রেটার দেন, আই টুটা গ্রেটার দেন আই ওয়ান। তাহলে এটা জিরো ধরো, এদিকটা তোমার পজিটিভ বায়াস পজিটিভ, এদিকটা তোমার নেগেটিভ। তাহলে ছবিটির নেচারটা কেমন হবে? এই পার্টিকুলার কেসে তার স্টপিং পোটেনশিয়ালটা মাইনাস ভি জিরো যেটা আছে এক্স্যাক্টলি সেটা আছে। এটা কিন্তু আই ওয়ান ইন্টেন্সিটি হয়, এটা আই টু ইন্টেন্সিটি হয়। তাহলে দেখো স্যাচুরেটেড ফটো কারেন্টটা আগে যেটা ছিল, এখন কিন্তু সকল স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিন্তু তোমার অনেকটা বেড়ে গেছে। আই স্যাচুরেশন প্রাইম, এটা দেখো এটা তোমার কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। তাহলে আমি ইন্টেন্সিটিটা পাল্টাচ্ছি,
ওয়ার্ক ফাংশন ফিক্সড মেটাল ব্যবহার করছি, কাজে ওয়ার্ক ফাংশন ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি, তাহলে ছবির নেচারটা তোমার এরকম হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরো তুমি ধরো ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি যদি প্লট করো তাহলে, আচ্ছা এবারে ওয়ার্ক ফাংশনগুলো ধরো পাল্টাচ্ছে। ওয়ার্ক ফাংশনগুলো পাল্টাচ্ছে, ধরো তুমি যদি এইটা এইটা ফাই ওয়ান, এটা এটা হচ্ছে মাইনাস, আমি দুটো মেটাল ব্যবহার করছি মানে দুটো ওয়ার্ক ফাংশন ব্যবহার করছি। ধরো একটা ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই ওয়ান, একটা ফাই টু, যেখানে ফাই টুটা গ্রেটার দেন ফাই ওয়ান। এর ওয়ার্ক ফাংশন যার জন্য বেশি তার জন্য এইটা যদি মাইনাস ভি জিরো বলো, এটা হচ্ছে মাইনাস ভি জিরো প্রাইম, তাহলে এইটা হচ্ছে ফাই ওয়ানের জন্য, এটা তোমার ফাই টুর জন্য, মানে যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন বেশি হবে, হ্যাঁ, তার ক্ষেত্রে করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটাও বেশি হবে। না, উল্টোটা বললাম, সরি। মানে এটা ফাই ওয়ান হলে এটা হচ্ছে ফাই টু, এটা ভি জিরো হলে এটা মাইনাস ভি জিরো ফাই। মানে যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন বেশি হবে তার স্টপিং পোটেনশিয়ালটা কম হবে। মানে এটা পরে তুমি দেখবে যে মানে যার ওয়ার্ক ফাংশন বেশি সেক্ষেত্রে ইলেকট্রনটা তো তত টাইটলি আটকে আছে, যদি টাইটলি আটকে থাকে তো সেই ইলেকট্রনটা যে বেরোবে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা কম হবে, কাইনেটিক কম হয়ে স্টপিং পোটেনশিয়ালটা কম হয়ে যাবে। এটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছে, ওয়ার্ক ফাংশন পাল্টানো হচ্ছে, তাহলে তার ছবির নেচারটা কেমন হবে সেটা দেখলাম। আচ্ছা, আর একটা একই রকমের ছবি তোমাকে এঁকে দেখাই। ধরো এদিকটা পজিটিভ, এদিকটা তোমার নেগেটিভ, এটা জিরো, আর এখানে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স ভিটাকে প্লট করা হচ্ছে, এখানে ভিটাকে প্লট করা হচ্ছে। আগে একটা সাব ভিটা লিখেছি তো, এইটা এদিকে ধরো তোমার কারেন্ট। আচ্ছা, এবারে ফিক্সড ফাই ব্যবহার করলাম এইটা, এবারে ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করছি, কিন্তু ফ্রিকোয়েন্সিটা নিউ টুটা ধরো গ্রেটার দেন নিউ ওয়ান। এটা তার যদি ছবিটা তুমি আঁকো তাহলে এইটা যদি নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি হয়, এটা নিউ টু ফ্রিকোয়েন্সি। এইটা যদি স্টপিং পোটেনশিয়াল মাইনাস ভি জিরো হয়, এখানে স্টপিং পোটেনশিয়ালটা তোমার বেসিক্যালি বেড়ে গেছে, ভি জিরো প্রাইম হয়ে গেছে। এবং তার মতো করে তোমার যে এটা স্যাচুরেটেড ফটো কারেন্টটাও দেখো, এইটা যদি আই শ্যাড বলো, যখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল তখন আই শ্যাড প্রাইম যেটা সেটা দেখো তোমার বেসিক্যালি বেড়ে গেছে। এটা তাহলে যদি ফ্রিকোয়েন্সিটা তুমি বাড়াও তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়ালে তুমি দেখবে যে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোলে যে স্টপিং পোটেনশিয়ালটা তোমার বেড়ে যাবে। এটা এটা আর একটা ছবি। তার মানে এখানে দেখো এই যে ইন্টেন্সিটি ভার্সেস পোটেনশিয়াল আইভি, আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট, আমি তাহলে কি করলাম, প্রথমে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটির জন্য দেখলাম, তারপর ইন্টেন্সিটি ভ্যারি করলে কেমন হয় দেখলাম, তারপরে মেটাল ভ্যারি করলে কেমন হয় দেখলাম, তারপরে হচ্ছে তোমার ভ্যারি করলে কত কেমন হয় দেখতে, ওই কি বলে তোমার ফ্রিকোয়েন্সি ভ্যারি করলে কেমন হয় সেটা দেখলাম আর। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই একটা ইম্পর্টেন্ট, এই একটা ইম্পর্টেন্ট, এই একটা ইম্পর্টেন্ট, আর এখানে তো একটা ইম্পর্টেন্ট বলি। আচ্ছা আচ্ছা, আর কি, আর হচ্ছে আমি এখানে করে দিচ্ছি। এবারে অন্য রকমের ছবি, ধরো তুমি এদিকে ইন্টেন্সিটি প্লট করছো, আর এদিকে ওই স্টপিং পোটেনশিয়াল বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা তুমি প্লট করছো, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটাকে প্লট করছো, অথবা তুমি এটাকে জাস্ট ই ভি জিরোটাকে প্লট করছো। এটা তাতে এটা হবে দেখবে যে যদি আমি এখানে ফিক্সড মেটাল ফাই আর নিউ হচ্ছে ফিক্সড করে দিয়েছো, তাহলে ফাই আর নিউ যদি ফিক্সড করে দাও তাহলে দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জিটা দেখো ইন্টেন্সিটি তার উপরে কোনোভাবে ডিপেন্ড করছে না। হ্যাঁ, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ejected electron is
independent of intensity of ইনসিডেন্ট রেডিয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে যে ধরো এদিকে তুমি ফ্রিকোয়েন্সি প্লট করছো, এদিকে ওই একই রকম ভাবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন অথবা E0 তুমি প্লট করছো এটা, তা তুমি যেটা দেখতে পাবে ছবিটা, এক্ষেত্রে একটা ফিক্সড মেটাল ব্যবহার করো, ফিক্সড মেটাল, এটা তার জন্য ছবিটার নেচারটা হচ্ছে তোমার এরকম দেখতে হলো, ঠিক আছে। এটা তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পরই এটা কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে জিরো, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পরই কাইনেটিক এনার্জিটা পজিটিভ হচ্ছে, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনটা বেরোচ্ছে। তার আগে ফ্রিকোয়েন্সিটা যদি এর বাঁদিকে থাকতো তাহলে কোনো রকমভাবেই তোমার ইলেকট্রন বেরোচ্ছিল না, তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে নিউ জিরো বলা হচ্ছে। এটা তার নিউ জিরোটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালু থেকে যদি কম রাখো তাহলে ইন্টেন্সিটি যত বেশিই হও না কেন তোমার কোনো কারেন্ট বেরোবে না, সেইটা। আর দেখো এই এতখানি এনার্জি দিলে তবে ইলেকট্রনটা বেরোবে, এই যে এনার্জিটা সেইটাই বেসিক্যালি তোমার নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যালো, দেখা যাচ্ছে না? আবার কি হলো? তখন তো হচ্ছিল, আবার কি হলো বাবা? এখানে তো দেখাচ্ছে, দেখা যাচ্ছে না? কেউই দেখতে পাচ্ছ না? স্ক্রিনটা ফ্রিজ হচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না এটা? সে কি দেখা যাচ্ছে না? এইখানে তো সবই দেখাচ্ছে দেখছি। এক সেকেন্ড। বেশ সমস্যা আর কি। আজকে মানে খুবই নেটের অসুবিধা করছে দেখছি। ঝাড়গ্রাম থেকে ক্লাসটা নিচ্ছি, দেখো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছ তো?
হ্যালো, দেখা যাচ্ছে? দেখা যায়নি এখনো? না, মাঝে মাঝে না এমন হয়ে যায় না, মাঝে মাঝে এমন হয়ে যায়। নেটওয়ার্ক এত খারাপ না। বাবা রে বাবা। এখন এসছে? হ্যাঁ স্যার। আরে আজকে এখানে না মানে এই কি একটা নেটের কিছু একটা অসুবিধা করছে। যা, দেখা যাচ্ছে না? রে, এই যে বললে দেখা যাচ্ছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে না? না স্যার, আসছে না। তোমার কারোর আসছে না? দেখো এবারে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। মানে ওই একদম এই মানে 6 মাসে 9 মাসে না, এই এমন একটা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, মানে বেশ ভুগিয়ে দেয় আর কি। যাকে তাহলে এই পর্যন্ত যতখানি মানে এখানে লেখা আছে ততখানি পর্যন্ত দেখতে পেয়েছিল তো? ঠিক আছে। তাই তো, মানে এই যতটুকু পর্যন্ত এখানে আমি ডিসকাস করেছি ততখানি পর্যন্ত তোমার দেখা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আর একটা ছবি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার, হ্যাঁ, এদিকে তুমি ফ্রিকোয়েন্সি প্লট করলে দুটো মেটাল তুমি ব্যবহার করছো। এটা 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা, অর তোমার ইভি0 বা স্টপিং পোটেনশিয়ালটা বললেও হবে। দুটো ডিফারেন্ট মেটালের জন্য যদি তুমি করো, তাহলে প্রথমটা হচ্ছে মেটাল 1 এর জন্যে, আর পরেরটা যদি মেটাল 2 এর জন্য করো, তাহলে তুমি যেটা দেখতে পাবে যে এর ক্ষেত্রে ইন্টারসেপ্ট গুলো আলাদা। এটা কিন্তু -φ1, এটা হচ্ছে -φ2। এটা কিন্তু νo1 হয় বা νo হয়, এটা হচ্ছে νo প্রাইম। এটা তার মানে দুটো ডিফারেন্ট মেটাল যদি আমি ব্যবহার করি, তাহলে তার ওয়ার্ক ফাংশনগুলো আলাদা বলে ইন্টারসেপ্ট আলাদা, তাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আলাদা বলে তাদের এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টগুলো আলাদা, কিন্তু এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা হয়, তাদেরকে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু দুটো এক্স্যাক্টলি একই, অর্থাৎ তুমি প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছ এইটা। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এর সাথে সাথে যে এই প্রসেসটা কিন্তু তোমার ইনস্ট্যান্টিনিয়াস, হ্যাঁ,
এটা ফটো ইলেকট্রিক হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস, যেটা আমি এখানে অলরেডি বলেছি যে ইনস্ট্যান্টিনিয়াস। হ্যাঁ, ইনস্ট্যান্টিনিয়াস। তো দেখো তাহলে আমি এই যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো খুব ভালো করে একটুখানি দেখবে, যে ইম্পর্টেন্ট ফিচার্স আমি জাস্ট আইভি ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট টাইপের প্লটস কতগুলো আছে, আর কতগুলো প্লট আছে এখানে, যে কাইনেটিক এনার্জি ভার্সাস ইন্টেন্সিটি প্লট, কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট একটা পার্টিকুলার মেটালের জন্য, আর কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট দুটো ডিফারেন্ট মেটালের জন্য। এইটা আচ্ছা, এবারে এই যে অবজারভেশনগুলোকে পাওয়া গেল, সেই অবজারভেশনগুলোর মধ্যে তোমার কতগুলো অবজারভেশনস আছে যেগুলো অ্যাকচুয়ালি ক্লাসিক্যালি ব্যাখ্যা করতে পারবে না। দেয়ার আর certain observations that cannot be explained by classical physics। এটা কি কি? এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে তোমার কাইনেটিক এনার্জি of the ejected electron is independent of intensity of incident radiation। এটা ক্লাসিক্যালি হওয়া উচিত ছিল না। দু নম্বর হচ্ছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তোমায় কি বলছে, যে ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালুর থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন কোনো কারেন্ট পাবে না বা কোনো ইলেকট্রন বেরোবে না, সেটা হতে পারে না। আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রন এমিশন ইনস্ট্যান্টিনিয়াস। এমিশন ইজ ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। তাহলে এই তিনটা অবজারভেশনকে তো ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে এবার এক্সপ্লেনেশনটা কে দিচ্ছেন? না, এক্সপ্লেনেশনটা যেটা হচ্ছে, যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দিলেন হচ্ছে আইনস্টাইন। এক্সপ্লেনেশন অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে। তিনি কি বললেন? যে লাইট is a collection of energy packets, যাকে পরবর্তীকালে বলা হবে called photons, each having an energy equal to h nu। তাহলে এনার্জি মানে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল্ড ফোটনস ইজ হ্যাভিং এন এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। এটা আচ্ছা, এবারে তার মানে যখন তোমার লাইট কোন একটা ক্লিন মেটালিক সারফেসে পড়লো, তখন অ্যাকচুয়ালি একটা ঢেউ বা ওয়েভ যাচ্ছে না, তার বদলে অনেকগুলো ফোটনস, যারা বেসিক্যালি পার্টিকেলের মতো, তারা কি অ্যাকচুয়ালি ধাক্কা দিচ্ছে। এবং এই ফোটনের সঙ্গে যে ধাক্কাটা হচ্ছে, সেই ধাক্কাটা হচ্ছে টু বডি কলিশন। তাহলে two body collisions between electron and incident photon। এটা টু বডি কলিশন হবে। হ্যাঁ, মেনি বডি কলিশন হলে খুব অসুবিধে, তাহলে তুমি আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটাকে এক্সপ্লেন করতে পারবে না। ফোটনের সঙ্গে যে ইলেকট্রন, তাদের বেসিক্যালি টু বডি কলিশন হচ্ছে। এটা আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ফোটন, এই যে টার্মটা, ফোটন টার্মটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল, টার্ম ওয়াজ introduced by Sir গিলবার্ট নিউটন লুইস। আইনস্টাইন হচ্ছে ফোটন কনসেপ্টটা বলেছিলাম প্রথম, কিন্তু ফোটন নামটা প্রথম উল্লেখ করেছিল কিন্তু অ্যালবার্ট নিউটন, স্যার গিলবার্ট নিউটন লুইস, যার অনুযায়ী লুইস স্ট্রাকচার, হ্যাঁ, এগুলো আর কি, লুইস অ্যাসিড এগুলো। তাহলে টু বডি কলিশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড ফোটনস হচ্ছে। এবং এটা মেন ইকুয়েশনটা কি না, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন
এইটা, সেটা হচ্ছে এই যতখানি মানে ফোটনের এনার্জির এইচ নিউ হয় সেখান থেকে তোমার ওয়ার্ক ফাংশনটাকে কমিয়ে দিলে যে ইকুয়েশনটা হচ্ছে এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল ইকুয়েশনটা। সেন্ট্রাল ইকুয়েশনটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি না কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, সেটা হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই এটা। আচ্ছা এবারে যেটা দাঁড়াবে হোয়েন যখন তোমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, হোয়েন নিউ ইকুয়াল টু নিউ জিরো, নিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, দেন কাইনেটিক এনার্জিটা তোমার জিরো হবে, তাহলে সেখান থেকে তুমি ফাইটাকে লিখতে পারছো এইচ নিউ জিরো এইটা, অর নিউ জিরো যদি তোমার লাগে সেটা হচ্ছে ফাই বাই এইচ এটা। তো দেখো তাহলে এইখান থেকে কিন্তু মূলত যে প্রবলেমগুলো পড়ে সেটা তিনটে ইকুয়েশনের উপরে বেস করে, মানে ন্যাটে যে প্রবলেমগুলো পড়বে একটা হচ্ছে এই ইকুয়েশনটা, তুমি সেখান থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সরি স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন তাদের কানেকশনটা, আর আইনস্টাইনের যে যে সেন্ট্রাল ইকুয়েশন কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই এইটা, আর একটা হচ্ছে যে তোমার ওয়ার্ক ফাংশনের সঙ্গে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সম্পর্কটা ফাই ইকুয়াল টু এইচ নিউ জিরো বা নিউ জিরো ইকুয়াল টু ফাই বাই এইচ এইটা। তাহলে এই তিনটে ইকুয়েশন থেকেই কিন্তু মূলত নিউমেরিক্যাল প্রবলেমটা থাকে। আর এক্ষেত্রে মেজর ফাইন্ডিংটা সেটা হচ্ছে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড বাই ফটোইলেকট্রিক এফেক্ট। কর্পাসকুলার অর particle character of light has been revealed by ফটোইলেকট্রিক এফেক্ট। মানে লাইটকে এতদিন ধরে মানুষ ওয়েভ ভাবতো, লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকেল নেচারটা আছে আর কি সেইটা এখান থেকে প্রথম জাস্ট বোঝা গেল। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে ফটোইলেকট্রিক এফেক্ট নিয়ে তোমার যে ইম্পর্টেন্ট রেজাল্টগুলো সেগুলোকে আমি এখানে সামারাইজ করে দিলাম। তাহলে দেখো কারো যদি কোনো অসুবিধা থাকে বলো, তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট তুমি ডেফিনেশনটাকে বুঝলে, মানে ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে গ্রাফিক্যালি জাস্ট আমি বলে দিয়েছি। সেখানে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্সের কথা বলে যেটা সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যায় না, এবং সেটা ব্যাখ্যা করেছে স্যার অ্যালবার্ট আইনস্টাইন। সেটা কীরকম হবে না, লাইটকে তিনি কালেকশন অফ এনার্জি প্যাকেজ বা ফোটন ধরে নিচ্ছেন। এবারে যখন একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিল, তার কিছুটা পার্ট হচ্ছে নষ্ট হলো ওয়ার্ক ফাংশন হিসেবে, ইলেকট্রনটাকে জাস্ট বের করছে, কিছুটা এনার্জি লেগে যাচ্ছে, বাকি পার্টটা তার কাইনেটিক এনার্জি দিচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই এটা হয়ে যাচ্ছে। আর যখন জাস্ট এমন একটা ফোটনের এনার্জি দিলাম যাতে করে জাস্ট ইলেকট্রনটা শুধুমাত্র বেরোচ্ছে ওই জিরো কাইনেটিক এনার্জি, তখন সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওয়ার্ক ফাংশনের সঙ্গে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সম্পর্কটা বলে দিলাম। আর এখান থেকে মেজর যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড বাই ফটোইলেকট্রিক এফেক্ট এটা। আচ্ছা এবারে এইটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়েছিল ভেরিফাইড বাই, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তাহলে এই যে ছবিতে একটা জিনিস বলা ভালো, যে এই যে ছবিটাকে আঁকা হয়েছিল এদিকে নিউ ভার্সেস কাইনেটিক এনার্জি, ধরো এই যে ছবিটা পাওয়া যাচ্ছে সেটা যদি থিটা হয় তাহলে স্লোপটা ইকুয়াল টু ট্যান থিটা, সেটাই হচ্ছে 8, সেটাই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইখান থেকে কাইনেটিক এনার্জি হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই যদি হয়, তাই ইন্টারসেপ্টটা তো মাইনাস ফাই হয়ে গেল, স্লোপটা কত হচ্ছে না, স্লোপটা হচ্ছে তোমার বেসিক্যালি ট্যান থিটা, এটা হচ্ছে এইচ। আচ্ছা এই ফটোইলেকট্রিক এফেক্টটা এক্সপেরিমেন্টে ভেরিফাইড বাই মুলিকেন এটল এরা, আর আইনস্টাইন got Nobel Prize in 1921 for ফটোইলেকট্রিক এফেক্ট। দেখো তাহলে যতটুকু বললাম করা অসুবিধা আছে কিছু?
না হুম, স্যার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট তাহলে চলে এসো, যেটা আমি বললাম যে যদিও সিলেবাসের মধ্যে উল্লেখ করা নেই কিন্তু একটুখানি বলে দেওয়া দরকার, আমরা একটা পেজ যা সেটাখানি বলে নিই। কম্পটন এফেক্ট। আচ্ছা, কম্পটন এফেক্ট যেটা সেটা হচ্ছে এই যে তোমার যখন কোনো একটা এক্সরে স্ক্যাটারিং তুমি কনসিডার করবে আর কি, কোনো একটা কিন মেটালিক সারফেস তার একটা এক্সরে পড়লো, একটা ধরো একটা এই মেটালিক সারফেস আছে, মেটালিক সারফেস বলতে একটা ক্রিস্টাল আছে, সরি মেটালিক সারফেস, একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালে কি হচ্ছে তুমি এক্সরে পাঠাচ্ছ, ইনসিডেন্ট এক্সরে, এক্সরে তার একটা ওয়েভ লেন্থ আছে ধরে নাও তোমার λ0, এগুলো সরাসরি এদিকে চলে যেতে পারতো কিন্তু তার কিছুটা পার্ট হচ্ছে বেসিক্যালি স্ক্যাটার হচ্ছে, এটা হচ্ছে স্ক্যাটার্ড এক্সরে, স্ক্যাটার্ড এক্সরে তার ওয়েভলেন্থ ধরে নাও তোমার ল্যামডা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা মানে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থের সঙ্গে সমান, কিছু 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 ক্ষেত্রে স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থ থেকে কিছুটা বেড়ে গেছে, তো ল্যামডা মাইনাস ল্যামডা যেটা সেটা হচ্ছে ডেল্টা ল্যামডা, এটাকে বলা হচ্ছে তোমার কম্পটন শিফট, এইটা, ঠিক আছে। তাহলে যেটা এই যে কিছু কিছু ক্ষেত্রে তোমার স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ থেকে ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থ থেকে বেড়ে গেল, এইটা ইউজুয়ালি যদি তুমি ক্লাসিক্যাল থিওরি কনসিডার করতে, ক্লাসিক্যাল থিওরি যেটা থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে চলে, সেক্ষেত্রে কিন্তু স্ক্যাটার্ড লাইটের ওয়েভলেন্থ আর ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ কিন্তু এক্স্যাক্টলি একই হওয়া উচিত ছিল, কিন্তু এই পার্টিকুলার কেসে যে কিছু কিছু ক্ষেত্রে ওয়েভলেন্থটা বেড়ে গেল, এটাই হচ্ছে কম্পটন এফেক্ট, যে যেটা সমান হওয়ার কথা ছিল কিন্তু বেড়ে গেছে, তাহলে ল্যামডা মাইনাস ল্যামডা করে ডেল্টা ল্যামডা, যেটা বেসিক্যালি তোমাকে বলা হচ্ছে কম্পটন শিফট, ঠিক আছে এটা। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল, স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স, মানে এক্স যদি ধাক্কা ধাক্কি না হতো তাহলে যেদিকে যেত আর কি, তার সঙ্গে স্ক্যাটার এক্সের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এটা। আচ্ছা, এইটা এই যে অবজারভেশনটা এটাও বিজ্ঞানী কম্পটন এক্সপ্লেন করলেন, তিনি এক্ষেত্রে যেটা ধরলেন যে লাইট এই যে কালেকশন অফ এনার্জি প্যাকেজ each having an energy equal to h nu, এইটা একটা। আর কি ধরলেন যে লাইট হ্যাজ মোমেন্টাম, সেই মোমেন্টামটা পিটা কত না এইচ বাই ল্যামডা, তিনি এইটা অ্যাডিশনালি ধরলেন, এবং এটাকে ধরে নিয়ে তিনি যেটা বললেন যে এখান থেকে এটা হচ্ছে যে একটা ইনইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে, তোমার ইনইলাস্টিক স্ক্যাটারিং due to collision of X-ray photon and ফ্রি ইলেকট্রন, এটা ঠিক আছে, মানে এদিকে তোমার একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এটা রিকয়েল ইলেকট্রন, আর এটা ঠিক আছে। তাহলে ইনইলাস্টিক একটা কলিশন হবে, হ্যাঁ, এবং এই কলিশনটা হচ্ছে কার সাথে, এক্স রে ফোটনের সাথে তোমার ফ্রি ইলেকট্রন, এটা। আচ্ছা, এবারে এই যে ডেল্টা ল্যামডা যেটা যেটা ল্যামডা মাইনাস ল্যামডা জিরো, সেটা হয় হচ্ছে তোমার একটা ধরো 2 × ল্যামডা সি × সাইন স্কোয়ার থিটা বাই 2, এইটা, যেখানে ল্যামডা সিটা হচ্ছে এইচ ওভার মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু স্পিড অফ লাইট, একে বলা হচ্ছে তোমার কম্পটন ওয়েভলেন্থ।
আর যেখানে এইচ এম ই এবং সি তাদের ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে সেটা বেরোবে কত 0. অ্যাংস্ট্রমে যদি করো তাহলে 0.0242 অ্যাংস্ট্রম, এটা 0.0242 অ্যাংস্ট্রম সেটা হয়, এটা ল্যামডা সি এর ভ্যালুটা যদি তুমি কষো তাহলে তুমি এটা দেখতে পাবে। এবং এটা দেখতে পাচ্ছ, দেখো এই যে ল্যামডা ডেল্টা ল্যামডা এটা বা কম্পটন শিফটটা, এটা হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ wavelength of incident X-ray, independent of wavelength of incident X-ray, এইটা এটা আবার independent of the crystal by which X-ray is scattered, independent of the wavelength of incident, independent of incident X-ray, independent of the crystal by which the X-ray is scattered, সেটা নির্ভর করছে শুধুমাত্র তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপরে। স্ক্যাটারিং অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ডেল্টা ল্যামডা হচ্ছে 2 × ল্যামডা সেটা সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এক্ষেত্রেও দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার লাইটের যে মোমেন্টাম আছে সেইটা তুমি এখানে বুঝতে পারছো, এবং এই কম্পটন এফেক্ট করে তোমার যেটা হলো ওই কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টারিটি কিন্তু রিভিলড হলো। কর্পাসকুলার or particle character of light has been confirmed, ঠিক আছে। তো কম্পটন এফেক্ট সিলেবাসে উল্লেখ করা নাই, কিন্তু এই মিনিমাম এইটুকু ইনফরমেশন আমরা বলে রাখলাম। হ্যাঁ, এখান থেকে দেবে তুমি সব কোশ্চেনে অ্যান্সার করতে পারছো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবারে সিলেবাসের নেক্সট যে জিনিসটা আছে সেটা আমি চলে আসি, সেটা হচ্ছে তোমার বোর থিওরিটা আমরা এখন বলবো না, বোর থিওরিটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে বলবো আর ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে যেটা মূল ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ, তাকে বলছে ম্যাটার ওয়েভ, এবং তার ওয়েভ লেন্থটা ল্যামডা ইকুয়াল টু h/p বা h/mp। তাহলে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান associated wave, for every moving particle there is an associated wave called the matter wave. For every moving particle there is an associated wave called the matter wave, or wavelength of this matter wave lambda equal to h/p equal to h/m। তাহলে এইখান থেকে মূলত প্রবলেমগুলো তোমার আসবে। আগেরটার ক্ষেত্রে মেন ইকুয়েশনটা হচ্ছে এইটা, তবে এইটাও খুব ইম্পর্টেন্ট যে p ইকুয়াল টু h/λ, মানে একটা ধরো ফোটন তার ওয়েভলেন্থ ল্যামডা বলেছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম কত এটা। আর এক্ষেত্রে হচ্ছে একটা পার্টিকেল যার মোমেন্টাম p, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ যেটাকে ম্যাটার ওয়েভ বলা হচ্ছে, তার ওয়েভলেন্থ কত, সেই ফর্মুলা দিয়ে তুমি বুঝতে পারো। আচ্ছা, ম্যাটার ওয়েভের নেচারটা কেমন? ম্যাটার ওয়েভ ইজ এ ওয়েভ প্যাকেট, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে তোমার এই এক্ষেত্রে তোমার যেটা হবে, তোমার ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল আর কি, যেখান থেকে বোর কোয়ান্টাইজেশন রুলটা বেরিয়ে আসবে। ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল হচ্ছে কি না, দেয়ার মাস্ট
fit integral number of waves within the circumference of the orbit, অর্থাৎ যেটা বেসিক্যালি ইন্টিগ্রাল dq equal to n into lambda with n equal to 1 2 3 ডট 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 এই পার্টিকুলার কেসে 2 পাই r equal to n into lambda, মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা ইত্যাদি যদি কনসিডার করো যে রেডিয়াসটা r হয় 2 পাই r হচ্ছে n into lambda, কিন্তু জেনারেল হচ্ছে ইন্টিগ্রাল dq equal to n into lambda। এটা তার মানে তোমার এই একটা এর মধ্যে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ সবসময় ফিট করবে আর কি, হ্যাঁ, ফ্র্যাকশন অফ ওয়েভ জাস্ট ফিট করবে। এটা ডি ব্রগলির কোয়ান্টিজেশন রুল, যেখান থেকে বোর কোয়ান্টিজেশন রুলটাকে তুমি আনতে পারবে। এটা আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে তোমার এই যে মানে এর যে অ্যাকচুয়ালি ওয়েভ ক্যারেক্টার আছে, মানে পার্টিকেল ইলেকট্রন তার যে ওয়েভ ক্যারেক্টার আছে সেটা কি করে কনফার্ম হচ্ছে না ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট থেকে। তাহলে ওয়েভ নেচার অফ ইলেকট্রন has been experimentally confirmed by electron diffraction experiment। কার কে করেছিল স্যার? জিপি থমসন, ডেভিসন, জার্মান, এরা যে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন সেখান থেকে যে ওয়েভ নেচার অফ ইলেকট্রন সেটা বেসিক্যালি কনফার্ম হয়েছিল এইটা। আচ্ছা, এবারে এই যে ওয়েভ নেচারটা সেটা সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু তোমার যদি এইটা হয় যে ডি ব্রগলি ওয়েভলেন্থটা ধরো মাচ লেস দ্যান system size, then wave nature is not important, কিন্তু ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি গ্রেটার দ্যান বা অফ দ্য অর্ডার অফ সিস্টেম সাইজ হয় তখন হচ্ছে ওয়েভ নেচার ইজ সিগনিফিক্যান্ট। তাহলে ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে সমস্ত মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ নেচার আছে, ঠিক আছে, কিন্তু সেই ওয়েভ নেচারটা তোমার ইম্পর্টেন্ট সব জায়গায় হবে না। যদি ডি ব্রগলি ওয়েভলেন্থের সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়ে যায় তখন ওয়েভ নেচারটা কোনোভাবে ইম্পর্টেন্ট না, কিন্তু ওয়েভলেন্থটা যদি সিস্টেম সাইজের সমান বা কম্পারেবল হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু তোমার ওয়েভ নেচারটা তোমার খুব ইম্পর্টেন্ট হবে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে একটা থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ একটা জিনিস বলে নিই। থার্মাল ওয়েভলেন্থ ল্যামডা ডি নাম দিলাম, সেটা হচ্ছে h/√অফ টোয়াইস পাই mkt। হ্যাঁ, এইটা হচ্ছে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থের একটা এক্সপ্রেশন হয়, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থটা প্রথম আসে। এটা এখানে তুমি মাথায় রাখবে। এইটা এটা ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, এবারে ধরো এরকম একটা যদি হয় যে তোমার ইফ error in the measurement of velocity is delta v, then error in the
measurement of de Broglie wavelength is given by delta lambda equal to delta v by v0 into lambda 0, এটা যেখানে lambda 0 হচ্ছে h by m into v0, এটা একটা কোশ্চেনের মতো করে আর কি, যেটাকে দেখা এটা। এটা হলো রিলেটেড যা ইনফরমেশন গুলো দরকার তো আমি মোটামুটি ভাবে বলেই দিলাম তোমাদেরকে আর কি। এটা de Broglie ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে তো এইটাই বলা যাচ্ছে আর কি। ঠিক আছে, এইগুলো করলেই মোটামুটি তুমি বুঝতে পারবে, আর 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 খুব বেশি কিছু লাগবে না আর কি। চলো, এটা হলো। তাহলে এবারে আচ্ছা, এটা এটা একটা জিনিস বরং বলে দেওয়া ভালো, যে সেটা হচ্ছে যে তোমার এই যে মানে তোমার কতগুলো জিনিস আর কি, যে লাইটের যে পার্টিকেল ক্যারেক্টার আছে, লাইট যেটাকে ওয়েভ হিসেবে জানতো তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে, আর পার্টিকেল তার যে ওয়েভ ক্যারেক্টার আছে, সেটা যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে জায়গাটা আর কি, হ্যাঁ, সেইখান থেকে তোমার অ্যাকচুয়ালি আনসার্টেনিটি প্রিন্সিপালটা আসে। তাহলে আমি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা এই পাতার মধ্যে না করে আমি জাস্ট পরের পেজে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা লিখছি। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে এত ডিটেলিং তো দরকার নাই না, এটা বলে নি। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রথমে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপালটা দরকার। আচ্ছা, পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি বলে না, position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. Position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. আচ্ছা, এবারে এখানে জাস্ট this uncertainty relation is applicable for canonical pairs. যেরকম ধরো ডেল্টা এক্স ডেল্টা পি এক্স, এটা গেটার ইকাল টু এইচ কস বাই টু, মানে যেখানে আনসার্টেনিটির পজিশন হচ্ছে ডেল্টা এক্স যদি হয়, আনসার্টেনিটির মোমেন্টাম যদি ডেল্টা পি এক্স হয়, তাহলে ডেল্টা পি এক্স গেটার ইকাল টু এইচ কস বাই টু। ঠিক একই রকম ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই, এটা গেটার ইকাল টু এইচ কস বাই টু, বা ডেল্টা জেড ডেল্টা পি জেড, সেটা গেটার ইকাল টু এইচ কস বাই টু, মানে এক্স এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই, জেড এর সঙ্গে পি জেড লিখতে হবে। বা ডেল্টা আর ডেল্টা পি আর গেটার ইকাল টু এইচ কস বাই টু, বা ধরো ডেল্টা ফাই ডেল্টা এল, এটা গেটার ইকাল টু এইচ কস বাই টু, যখন ডেল্টা ফাইটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশনের আনসার্টেনিটি আর ডেল্টা এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের আনসার্টেনিটি। তাহলে যে কোনো ক্যানোনিক্যাল পেয়ারের জন্যই কিন্তু আনসার্টেনিটি রিলেশনটা তোমার থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি এরকম হতো যে পজিশনের আনসার্টেনিটি এক্স ডিরেকশন বরাবর আর মোমেন্টামের আনসার্টেনিটি ওয়াই ডিরেকশনে বরাবর, সেটা কিন্তু গেটার ইকাল টু জিরো। বা ডেল্টা এক্স ডেল্টা পি জেড, এটা কিন্তু গেটার ইকাল টু জিরো। বা ডেল্টা ওয়াই ডেল্টা পি এক্স, এটা গেটার ইকাল টু জিরো, অ্যান্ড সো অন। তো সবসময় ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার যেটা, হ্যাঁ, তাদের মধ্যেই কিন্তু আনসার্টেনিটি থাকবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে না, সিগমা এ সিগমা বি, সেটা গেটার ইকাল টু
এ বি দুটো অপারেটর, কমিউটেটরের অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই, সিগমা সিগমা বি গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই, যেখানে এইটা অ্যান্ড এইটা এ ক্যাপ অ্যান্ড বি ক্যাপ আর দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to the classical observables A and B। এটা আচ্ছা, এখানে মানে এ আর বি যদি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করসপন্ডিং টু দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ অ্যান্ড বি হয়, তাহলে জেনারেলাইজ হাই সাইজ আনসার্টেনিটি প্রিন্সিপাল বা সিগমা সিগমা বি গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর দ্য অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে আনসার্টেনিটি ইন এক্স, যেটাকে তুমি ডেল্টা এক্স বলো, সেটা ম্যাথামেটিক্যালি কিন্তু সিগমা এর সঙ্গে সমান, এবং যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স, এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এর স্কোয়ারটা হয়ে গেলে হয়ে যাবে তোমার ভ্যারিয়ান্স আর কি, এটা। আর আনসার্টেনিটি ইন পজিশন যদি তুমি দেখো, আনসার্টেনিটি ইন পিএক্স যদি বা মোমেন্টাম যদি দেখো, আনসার্টেনিটি ইন পিএক্স সেটা হচ্ছে ডেল্টা পিএক্স, যেটা অ্যাকচুয়ালি সিগমা পিএক্স এর সঙ্গে সমান যখন মেজার করবে তুমি। এইটা হবে কত? পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা ইন পজিশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, এটা। এবং মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ক্যান বি রিটেন অ্যাজ সিগমা এক্স সিগমা পিএক্স, এইটাকে এটা ইকুয়াল টু এইচ প্লাস বাই টু, এরকমভাবে লিখতে পারো। ডেল্টা ডেল্টা পিএক্স না করে সিগমা এক্স সিগমা পিএক্স এরকমভাবেও তুমি জিনিসটাকে লিখতে পারবে। আর আরেকটা এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, যেখানে ডেল্টা ইটা হচ্ছে তুমি লিখতে পারো সিগমা ই, এটা বেসিক্যালি রুট ওভার অফ ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার, এটা তুমি লিখতে পারো। তো ডেল্টা টিকে এইরকমভাবে লেখা যাবে না। ডেল্টা টি হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাভারেজ লাইফ টাইম, ওকে, পার্টিকুলার স্টেট। আনসার্টেনিটি টাইমটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। কখনো ডেল্টা টিকে কিন্তু তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন টাইম এরকমভাবে লিখতে পারবে না, এটা। তাহলে প্রথম যেটা হলো পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল, পরেরটা হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, এবারে এর যদি বিভিন্ন কনসিকুয়েন্সেসগুলো দেখো, তাহলে মানে তোমার কনসেপ্ট অফ রেস্ট বলে কিছু থাকবে না। দেয়ার ইজ নো রেস্ট ইন কোয়ান্টাম মেকানিক্স, এইটা। কোয়ান্টাম মেকানিক্সে রেস্ট বলে কোনো জিনিস থাকবে না। দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড phase space, there is no well defined phase space trajectory, phase space trajectory বলে কিছু থাকবে না। আচ্ছা, কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জিটা খুব ইম্পর্টেন্ট এখানে। জিরো পয়েন্ট এনার্জি এটা হচ্ছে minimum energy that a particular system can have, হ্যাঁ, জিরো পয়েন্ট এনার্জি। তাহলে তুমি যদি পার্টিকেল ইন এ বক্স প্রবলেম ধরো, পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জি এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার,
লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ধরলে জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে তোমার হাফ এইচ কস ওমেগা, ওমেগা অসিলেটর আর কি, যেখানে ওমেগা অসিলেটর হচ্ছে রুট ওভার অফ কে বাই মিউ, এটা এটা। আচ্ছা, এবারে যদি তুমি ধরো একটা ফ্রি পার্টিকেল বা মানে রিজিড রোটার প্রবলেম ধরো, রিজিড রোটার প্রবলেম মিনিমাম পসিবল এনার্জি কিন্তু তোমার জিরো হয়। রিজিড রোটার পার্টিকেল, ফ্রি পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেমের জন্য rotating on a ring of fixed radius, তার ক্ষেত্রে জিরো পয়েন্ট তুমি জিরো পাবে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখবে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, সেটা এখান থেকে বুঝতে পারা যায়। নিউক্লিয়াস এটা, এই যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংটা তোমার এই কারণে আসে, হ্যাঁ এটা। তারপরে তোমার ধরো ন্যাচারাল উইথ বা ন্যাচারাল ব্রডেনিং, যেটা ন্যাচারাল উইথ ডেল্টা নিউ, সেটা হচ্ছে এইচ ওভার এইচ ওভার 4 পাই ইন্টু 1 বাই এক সেকেন্ড তোমার দাঁড়াও, তোমার ডেল্টা ই ডেল্টা টি তো এইচ ক্রস বাই 2 এইচ ওভার 4 পাই টাও এন মাইনাস টাও এম। মানে ধরো তোমার একটা ট্রানজিশন ঘটছে এম স্টেট থেকে এন স্টেটে, তাহলে এম স্টেট থেকে এন স্টেটে যখন ট্রানজিশনটা ঘটছে করেসপন্ডিং স্পেক্ট্রাল লাইনটার মধ্যে একটা উইথ থাকবে, তো একটা ট্রানজিশন ঘটছে, এটা এম স্টেট, এটা হচ্ছে এন স্টেট। এম স্টেট এটা হচ্ছে তোমার এন স্টেট এটা। আচ্ছা, এর লাইফ টাইম যদি টাও এম হয়, এর লাইফ টাইম যদি টাও এন হয়, তাহলে এদের যে উইথটা সেটা হচ্ছে 1/4 পাই 1/টাও এন মাইনাস 1/টাও এম। আচ্ছা, এইটাকে তুমি জাস্ট লিখতে পারবে এইচ ওভার 4 পাই টাও এন, কখন না হোয়েন এম স্টেট ইজ দ্য গ্রাউন্ড স্টেট। আচ্ছা, গ্রাউন্ড স্টেটের লাইফ টাইম ইনফিনিটি, সেখানে 1/টাও এমটা তোমার জিরো হয়ে যাবে, ন্যাচারাল উইথটা তোমার এইটা দাঁড়াবে। তাহলে আমি কি করলাম দেখো, যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে তোমার পজিশন মোমেন্ট আনসার্টেনটি প্রিন্সিপালটা স্টেট করলাম, সেই আনসার্টেনটি প্রিন্সিপালটা যে ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ারের মধ্যেই জাস্ট থাকবে, সেটা তুমি বুঝতে পারলে। জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাকে বললাম। আচ্ছা, এবারে আনসার্টেনটি থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম এর ফর্মে লেখা যাবে, সেটা আমি জাস্ট বললাম। আচ্ছা, এখানে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালটাকে বললাম। এবার তার যে বিভিন্ন রকমের কনসিকোয়েন্স আছে, সেইখান থেকে হচ্ছে তোমার রেস্ট বলে কোয়ান্টাম মেকানিক্সে কিছু হয় না, কোনো ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকবে না, জিরো পয়েন্ট এনার্জি কোথাও জিরো কোথাও নন জিরো, সেটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে তার ডিরেক্ট কানেকশন আছে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, সেটা আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে বলা যায়। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংটা সেটা আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য আসে। ন্যাচারাল উইথটা সেটা এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য আসে। এটা এটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে দেখো, এই যে মোটামুটিভাবে জিনিসগুলোকে বললাম, তাহলে এইটা আজকে এই পর্যন্তই বলা রইল। তাহলে আমরা এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে কোয়ান্টাম মেকানিক্স যে যে জিনিসগুলো বলবো বলেছিলাম, সবগুলি আমি বললাম এক্সেপ্ট দ্য বোর্ড থিওরি, কারণ বোর্ড থিওরি পার্টটা পরে বলার তোমার স্কোপ থাকবে। কারণ হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন করবো, তখন বোর্ড থিওরিটাকে ওইখানে যদি বলি, তাহলে পাশাপাশি কম্পেয়ার করতে পারবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে তোমার এই জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইখান থেকে স্টার্ট করব, করে তোমার অপারেটার্সগুলো আসবে, অপারেটার, হ্যাঁ এগুলো আসবে, হ্যাঁ করে সেখান থেকে ধরো তোমার
মানে এই যে জেনেসিস অফ সোলিঞ্জার ইকুয়েশন, সেখান থেকে তোমার ওয়েভ ফাংশন, সেই রিলেটেড আলোচনা, বিভিন্ন অপারেটার্সগুলো, বিভিন্ন রকমের থিওরেমস যেগুলো আছে সেইগুলো, অর্থাৎ ওভারঅল যে কোয়ান্টাম মেকানিক্স যে পার্টটা আর কি, মানে বেসিক্যালি যেটা এর আগে মানে তোমার অ্যাপ্লিকেশন যেগুলো পার্টিকুলার বক্স বা সিম্পল হারমোনিক অসিলেটর বা হাইড্রোজেন অ্যাটম ইত্যাদি যে অ্যাপ্লিকেশনের আগে যে পার্টটা আর কি, সেই পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা এখানে রাখছি। এন্ড অফ লেকচার 1। আজকে ইন্টারনেটের জন্য একটু অসুবিধা হলো, তাহলে হয়তো বোর্ড থিওরিটা এখানে কিছুটা বলে দিতাম, কিন্তু ঠিক আছে, বোর্ড থিওরিটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি, মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন করবো তখন একসাথে করলে অ্যাকচুয়ালি তোমার সুবিধা পাওয়া যাবে কিছুটা, দুটো কম্পেয়ার করতে হবে, তোমার মনে রাখতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে দেখো আমরা যেটা এই যে জিনিসগুলো যারা পড়েছে তো আগে তারা তো ঠিকই আছে, কোয়ান্টাম মেকানিক্স তো আবার সবাই পড়া হয়নি, কিছু কিছু আদার দেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তাদের পড়া হয়ে গেছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তাদের এখনো পড়া হয়নি। তাহলে আমরা দেখো এই ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক কম্পটন এফেক্ট, ডিবগলি পস্টুলেট আর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই পার্টটাকে কভার করলাম। বোর্ড থিওরি পার্টটাকে আমি নেট সিলেবাসে আছে কিন্তু কভার করলাম না। বোর্ড থিওরিটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম একটা আলাদা ক্লাসের মধ্যে বলবো, সেই ক্লাসে আমি বোর্ড থিওরি পার্টটাকে জাস্ট কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো দেখো যা যা আলোচনা করেছি তাতে যদি কারো কিছু অসুবিধে থাকে বলে না, মানে জাস্ট এটা পড়ানোর সময় কিন্তু দেখবে আনসার্টেনিটি প্রিন্সিপালে 3টে ক্লাস ধরে পড়ানো হচ্ছে, বা ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে পুরো 3টে 4টে ক্লাস ধরে পড়ানো হচ্ছে, ডিভাইড পার্টিকুলারিটি একদিন ধরে পড়ানো হচ্ছে, ফটো ইলেকট্রিক একদিন পড়ানো হচ্ছে, কম্পিউটার একদিন পড়ানো হচ্ছে। তার মানে প্রায় 8-10টা ক্লাসের পড়া আমরা জাস্ট একটা ক্লাসে সামারাইজ করে দিলাম। তাহলে এই ইনফরমেশনগুলোকে তোমরা এটাকে যদি প্রিন্ট আউট নাও তো প্রিন্ট আউট নেবে, নাহলে বই থেকে এটাকে জাস্ট একটা খাতার মধ্যে জাস্ট পর করে পয়েন্টগুলোকে লিখবে। হ্যাঁ? এবারে লিখে ফেলার পরে সেইখানে আমরা যদি আরো কিছু পয়েন্ট নিচে এক্সপ্লোর করতে হয়, কোয়েশ্চেন-টোশ্চেন করতে সেখানে তোমাকে করে, মানে টোটাল সিলেবাসটাকে খুব ছোট করে সামারাইজ করাটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মূল শর্ত কিন্তু। করে তারপরে সেইখান থেকে দেখবে তুমি সমস্ত প্রবলেম এই যতটুকু এই মিনিমাম যে ইনফরমেশন গুলো বলে দেওয়া হয়েছে তার বেশি কি তুমি করতে পারছো কিনা। দেখবে আমরা দেখবে সেগুলো ঠিক করে করতে পারবো। ঠিক আছে? তা বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও।